শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ, 4 সাবেক আইজিপি সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল-2। একই সঙ্গে পলাতক শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ 31 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অভিযোগপত্রের উপর পরবর্তী শুনানি হবে 16 আগস্ট। দুটি অভিযোগের বিষয় জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতের সমাবেশ দমন করে দমভক্তি করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2013 সালের 5 মে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চে ধর্ম অবমাননার অভিযোগ এনে মতিঝিলে মহাসমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। সেই সমাবেশ রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। দিনের শেষে রাতে শাপলা চত্বর এলাকায় প্রকম্পিত হয় সাউন্ড গ্রেনেড, গুলি, সাইরেনের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহাসমাবেশ ও অবস্থান। অভিযোগ, তাদের দমনে বল প্রয়োগ করে আওয়ামী লীগ সরকার। হত্যাকাণ্ড ধামাচাপা দেয়া হয়। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা চত্বরের ঘটনার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-2। অভিযোগপত্রের ওপর পরবর্তী শুনানি 16 আগস্ট দিন ধার্য করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ডাক্তার দীপুমণি, ইনু, টুকু, জলিল মণ্ডল, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, রূপাসহ 10 জন গ্রেপ্তার আছেন। পলাতক রয়েছেন 31 জন। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, হেফাজতের সমাবেশ পণ্ড করার মধ্য দিয়ে একটি ইসলামিক দলকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে। একটি ইসলামিক গোষ্ঠী অথবা একটি ইসলামিক গ্রুপকে তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট, যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। শাপলা চত্বরে 32 জন আর নারায়ণগঞ্জে 20 জন হত্যার অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা সহ 31 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় 15 জন সাবেক মন্ত্রী ও এমপি, 3 জন সাংবাদিক, 21 জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে ইসির জরুরি বৈঠকে প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে। ইসি আব্দুর রহমানেল মাসুদ জানিয়েছেন, অক্টোবরের 24 তারিখের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়, ভালো ইমেজের সঠিক ব্যক্তিকে যাচাই করাই জরুরি। মিয়া আমিরুলের প্রতিবেদন। দেশের সদ্যবিদায়ী 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বভার মেজর হাফিজউদ্দিনের উপর। একই সাথে নতুনভাবে আলোচনায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। সরকারের ভাবনায় সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনের মধ্য দিয়ে এটি চূড়ান্ত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল চূড়ান্তের আগে স্পিকারের সাথে বৈঠক করবে ইসি। বৈঠকের আগে কমিশনের প্রস্তুতি ভালোভাবে গোছাতে রবিবার জরুরি বৈঠক ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানান, 24 অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে কমিশন। প্রার্থী যদি ঠিক থাকে আর দ্রুত করতে চায় দ্রুত করব, এটা এই সিস্টেম। এটা তফসিলটার বিষয়টা সবই নির্ভর করতেছে সরকারের অ্যাটিটিউড। আমি এখানে আইনি বলে দিচ্ছি, স্পিকারের সাথে আমি কনসালটেশন, কমিশন কনসালটেশন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়, ভবিষ্যতে সরকারের জন্য যাতে ট্র্যাজেডি না হয় এই জন্য ভালো ইমেজদারি ব্যক্তিকে বাছাই করা জরুরি। সবকিছু ধ্বংস হয়ে গেলেও একটা প্রতিষ্ঠান যেন শেষ আশার আলো হিসেবে থাকে, সেভাবে যদি আমরা করতে না পারি তাহলে এটা কোনো মানে নাই। রাষ্ট্রপতির
ক্ষমতাটাকে আরও অর্থবহ করার দরকার বলে আমি মনে করি। রাষ্ট্রপতি পদে নির্বাচন বিএনপির জন্য অনেক সময়ই ট্র্যাজেডি হয়েছে। এই জন্য বিএনপিকে খেয়াল রাখতে হবে যেন ভবিষ্যতে এমন কোনো রাষ্ট্রপতি না হয় যিনি বিএনপির জন্য ট্র্যাজেডি হয়ে দাঁড়ান। রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বহির্বিশ্বের চাপের শঙ্কা রয়েছে, তবে এ বিষয়ে সরকারকে হতে হবে কৌশলী। বয়স এবং অভিজ্ঞতা বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন তারা। যে লোকটার দেশে গ্রহণযোগ্যতা আছে, আন্তর্জাতিকভাবেও তিনি সম্মানিত হবেন, পাশাপাশি বিএনপির যে 31 দফা, বিএনপির যে জাতীয়তাবাদী রাজনীতি, তার প্রতি তার আস্থা থাকতে হবে। না হলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাজের মধ্যে সমন্বয় থাকবে না। সেই চাপটা তো ছিল বিগত মন্ত্রিসভার সময়, কারণ রাষ্ট্রপতির ক্ষেত্রেও এটা থাকতে পারে। একেবারে গুঞ্জনকে গুঞ্জন বলে উড়াইও দেওয়াও যাচ্ছে না আর কি। হ্যাঁ, আরেকটা হলো যে রাজনৈতিকভাবে জনাব তারেক জিয়া একটা চাপের মধ্যে পড়তে পারেন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুরের বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্নও তোলেন বিএনপির মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি। এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির এই শীর্ষ নেতা। জানান, এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। রাজধানীতে তীব্র হচ্ছে গ্যাসের সংকট। গত কয়েকদিন ধরেই ক্রমাগত বাড়ছে ভোগান্তি। গৃহস্থালির পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস নিয়ে হাহাকার। 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভাড়ায় চালিত গাড়ির চালকরা। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, এলএনজি সরবরাহ নির্বিঘ্ন হলে এই সংকট কেটে যাবে। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। 1 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী। ভোর থেকে রাত অবধি বাসা বাড়িতে গ্যাসের অভাবে রান্নায় বিঘ্ন ঘটছে। গ্যাস পাম্পগুলোতে বেড়েছে দীর্ঘ অপেক্ষার সারি। সকাল থেকে ঢাকা ও আশেপাশের এলাকায় সিএনজি পাম্পগুলোতে গাড়ি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে। কয়েকটি পাম্পে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। সংকটের কারণে বাড়ছে নাগরিকদের ভোগান্তি। গ্যাস সংকটে সিএনজি চালিত পরিবহন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে প্রয়োজনের অর্ধেক গ্যাস। গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। ঢুকছি, এখন বলতেছে লাইনে গ্যাস নাই। মেশিন চলছিল 170 প্রেসারের মতো ছিল, এখন মেশিন বন্ধ করেছেন, গ্যাস নাই, লাইন গ্যাস দিতে পারে না। গ্যাস নিতে আসছিলাম ফজরের নামাজের আগে ভাইয়া, গ্যাস নিতে আসছি, এখন 10টা বাজে গেছে, আগের মতো গ্যাস নিতে পারলাম না। আমরা ভিতরে ঢোকার পরও মেশিন চলছে, তো এখন মেশিনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর কিসের জন্য এরা বন্ধ করছে আমরা তো জানি না। 2বার গ্যাস লইলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা জায়গা, আমার দিন অর্ধেক মারি। 3-4 ঘন্টা সিরিয়ালে বসে থেকেও ফুল পরিমাণ গ্যাস পাওয়া যায় না। 150-200 টাকার গ্যাস পাওয়া যায়। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ কমে আসায় এই সংকট তৈরি হয়েছে। আর্থিক ক্ষতি এড়াতে পাম্প বন্ধও রাখতে হচ্ছে। তবে সরবরাহ বাড়লে এই সংকট কেটে যাবে। মূলত লাইনে গ্যাস নাই, লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের প্রেশার ভালো নেই, এই জন্য গ্যাস ঢুকতেছে না। যার মনে করেন 500 টাকার গ্যাস লাগবে, তার মাত্র ঢুকতেছে 100-150। যুদ্ধের কারণে আপনি যে এলএনজি বাইরে থেকে এলএনজি আনা হয়, সেটা এলএনজি বর্তমানে যে পরিস্থিতি বৈষম্যর কারণে একটু কম আনা হচ্ছে, যার জন্য হয়তো প্রেশারটা একটু কম পাচ্ছে আর কি। আর যদি এলএনজি ঠিক মতো আসতে পারে তাইলে আপনার প্রেশার ঠিক মতো স্বাভাবিক হয়ে যাবে, আশা রাখি।
ভুক্তভোগীরা বলছেন কৃত্রিমভাবে গ্যাস সংকট তৈরি করে দাম বাড়ানোর কোনো অপচেষ্টা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে সরকারকে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। গ্যাস সংকট নিয়ে আরও খবর জানাতে রাজধানীর মালিবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী কামরুল হাসান জনি। জনি, জানাবেন চাহিদার বিপরীতে গ্যাস মিলছে কতটুকু, আর চালক এবং গ্রাহকরা কি বলছেন? উজ্জ্বল, ধন্যবাদ। আমরা আসলে সকাল থেকেই আজকে গ্যাসের যে সংকট, সেই সংকট নিয়ে আসলে দর্শকদের দেখানোর চেষ্টা করছি, এবং আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে মালিবাগের একটি গ্যাস স্টেশন, যেটি আসলে সকাল থেকে আজকে বন্ধ রাখা হয়েছে। আমরা এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে আসলে কেন এই গ্যাস পাম্প আসলে বন্ধ। তারা বলছেন যে সরবরাহ না থাকার কারণে মূলত গ্যাস পাম্পটি আসলে বন্ধ রাখা হয়েছে। এবং আমরা যদি আবারও দর্শকদেরকে জানাতে চাই যে আমরা সকাল থেকে যে কয়েকটি গ্যাস পাম্প আমরা ঘুরে দেখেছি, প্রায় সবগুলো পাম্পে আমরা দেখেছি আসলে গ্যাসের সংকট রয়েছে। এবং কিছু কিছু পাম্পে আমরা দেখেছি যে যারা সিএনজি চালিত যে যানবাহনগুলো আছে তারা আসলে গ্যাসের জন্য দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন। কেউ কেউ সকাল থেকেই এসে 3 থেকে 4 ঘন্টাও অপেক্ষা করছেন। এই যে গ্যাসের যে তীব্র সংকট আমরা আসলে দেখছি যে এটি গত সপ্তাহ জুড়েই কিন্তু চলে আসছে। এবং আপনাকে যদি আপনার মাধ্যমে যদি আমরা একটু দর্শকদেরকে জানাতে চাই, শুধু যে এই যে সিএনজি পাম্পগুলোতে নয়, আমরা কিছু এখানকার নাগরিক যারা আছে স্থানীয় তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন তাদের বাসা বাড়িতে আসলে এই যে গ্যাসের যে সংকট, এই সংকটটা আসলে তীব্র হচ্ছে, এবং বিভিন্ন বাসা বাড়িতেও তাদের দিনে 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টাও আসলে তারা গ্যাস পাচ্ছে না। এবং যতটুকু আমরা দেখছি যে সপ্তাহ জুড়ে এটি কিন্তু ক্রমশ বাড়ছে। আমরা আজকে যারা কর্তৃপক্ষ আছেন কিংবা যারা চালক আছেন তাদের সঙ্গে আমরা যে কথা বলে যতটুকু জেনেছি যে এই গ্যাসের যে সংকট এটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং এটি যদি গ্যাসের এলপিজি গ্যাসের যদি সরবরাহ বাড়ানো না যায় তাহলে কিন্তু এই সংকট আরও তীব্র হবে, এই ধরনের বলছেন আসলে যাত্রীরা। এবং যারা আসলে ভাড়ায় চালিত যারা গাড়িগুলো চালান, বিশেষ করে সিএনজি বা ছোট যে গাড়িগুলো আছে, তারা আসলে বলছেন যে তাদের যেই কর্মঘণ্টা গ্যাস নিতে এসে তাদের যে কর্মঘণ্টা, এই কর্মঘণ্টা নষ্ট হচ্ছে 3 থেকে 4 ঘন্টা করে। তাতে করে তাদের যে আর্থিক যে ক্ষতি, এই ক্ষতি আসলে তারা ফুঁসিয়ে উঠতে পারছে না। তবে সবকিছু মিলিয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন বা পাম্প মালিকরা যা বলছেন যে গ্যাসের যদি সরবরাহ বৃদ্ধি হয় তাহলে কিন্তু এই সংকট হয়তো নিরসন হবে। তবে সরকার আসলে এটি আসলে যাচাই বাছাই করা দরকার যে কৃত্রিম কোনো সংকট আসলে তৈরি করা হচ্ছে কিনা। উজ্জ্বল। রাজধানীর গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন কামরুল হাসান জনি। এদিকে সারা দেশেও গ্যাস সংকটের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। আবাসিক ও শিল্প কারখানায় লাইনের গ্যাসের স্বল্প চাপে দিনের অধিকাংশ সময় বন্ধ থাকছে চুলা। বাধ্য হয়ে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন গ্রাহকরা। একই সময়ে ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস সংকটে দুর্ভোগে চালকরা। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জ্বালানি তেল সংকটের গুজবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পেট্রোল অকটেন শূন্য হয়ে পড়েছে পাম্পগুলো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফেনীতে বাসাবাড়ি ও শিল্প কারখানার লাইনের গ্যাসে তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ এতই কম যে সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত বাসাবাড়িতে জ্বলছে না চুলা। আরামবাগ, পেট্রোবাংলো, মাস্টারপাড়া, সহদেবপুর, উকিলপাড়া, নাজির রোড ও চারিপুর সহ বিভিন্ন এলাকায় বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ও বৈদ্যুতিক চুলার উপর নির্ভর করছেন গ্রাহকরা। এদিকে লাইনের গ্যাস না জ্বালিয়েও বিল দিতে হচ্ছে নিয়মিত। শহরের বাইরে ছাগলনাইয়া, ফুলগাজী সহ উপজেলা শহরের লাইনের গ্যাসের সংকট আরো নাজুক। লাইনে যদি প্রেসার না থাকে, পাইপে যদি গ্যাস না থাকে, গ্যাস আসবে কোত্থেকে? সকালে একটু থাকে, আর দেখেন না 7টা-8টা বাড়ছে, এরপর আর গ্যাস চলে না। আমরা রেগুলার সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, আর বিল দিচ্ছি রেগুলার। গ্যাস তো ভোরে চলে যায়, আসবে 3টার দিকে, তাও সামান্য। সন্ধ্যা আমরা রান্না করতে পারি না। এই রাতের দিকে যাও থাকে, আগের মতো সে তীব্র গ্যাস নাই। আমরা সিলিন্ডার ইউজ করি, তারপরে ওভেন ইউজ করি, রাইস কুকারে অনেক সময় ভাত রান্না করি। অপরদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাপ কম গ্যাসের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে চালকদের। এতে টান পড়েছে দৈনিক আয়ে। ফলশ্রুতিতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদেরও। কোনো সময় 4 ঘন্টাও লাগে যায়, বুঝছেন না? তো এখন মনে করেন আমরা তো সাইজে 24 ঘন্টা গ্যাস পাওয়ার জন্য এরা 6টা থেকে রাতের 9টা পর্যন্ত বন্ধ রাখে।
এদিকে সিএনজি গ্যাসের তীব্র সরবরাহ সংকটের মাঝে থেমে নেই গুজবও, আর সেই সাথে জ্বালানি শূন্য হয়ে পড়ল পুরো উপজেলা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় হঠাৎ করেই তেল নিতে রাত থেকেই পেট্রোল পাম্পে ভিড় করে মোটরসাইকেল আরোহীরা। সকালেও দিছে, হঠাৎ করে লাইনে ঢোকার পরে মনে করেন আমার গাড়ির ঢোকার সাথে সাথে তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। রাত্রে শুনছি তেল দিছে, সকালেও দিছে শুনছি, তার জন্য আসছি এখন বলতেছে তেল নাই। তেলের সংকট যদি আদৌ থেকে থাকে তাহলে হচ্ছে বাইরে থাকবে কিভাবে? বাইরে দোকানে কিন্তু তেল পাওয়া যাচ্ছে। স্টেশন মালিকরা বলছেন সপ্তাহে 40,000 লিটার চাহিদার বিপরীতে রেশনিংয়ে মিলছে অর্ধেকেরও কম। গুজবের কারণে চাহিদা আরও বেড়ে যায়। এই সুযোগে খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল 200 টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। তেল কালকে আসছিল 4500 লিটার, আমরা ধরেন যে 9টাতে শুরু করছি, 2টা পর্যন্ত দিছি। এটা আমি মনে করি যে কোনো সংকট না, এটা আপনার তেলে যে আজকে আসতেছে ওইটাতেও আসতেছে, 2 পাম্পে একযোগে যখন দিব আমরা মনে করি যে এটা আজকের মধ্যে মোটামুটি একটা পর্যায়ে এসে হবে। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা এখনো চোখে পড়েনি। শাহানা জাহান, এখন। গ্যাস সংকট নিয়ে আরও খবর জানাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ময়মনসিংহের তেল সংকট নিয়ে গুজবের উৎস কি এবং তার পাশাপাশি জানাবেন গুজব প্রতিরোধে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে? স্বর্ণা, আপনি জানেন যে সারা দেশেই কিন্তু গ্যাসের সরবরাহ থেকে শুরু করে সংকটের একটা তীব্র একটা সংকট চলছে, বিপর্যস্ত দেশ। সেই মুহূর্তে গুজব দেখেন কি করতে পারে। একটি উপজেলা পুরোপুরি একেবারে জ্বালানি শূন্য করে দিয়েছে, অর্থাৎ ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলায় আমি রয়েছি, এখানে 2টি ফিলিং স্টেশন রয়েছে তেলের, বিশেষ করে একটি মিলেনিয়াম এবং একটি ইসলাম ফিলিং স্টেশন। আমরা এই মুহূর্তে ইসলাম ফিলিং স্টেশনে রয়েছি, একেবারে শূন্য হয়ে পড়ে আছে। এখানে পেট্রোল থেকে শুরু করে অকটেন এবং ডিজেল কোনোটি এখন এখানে নেই, সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি আরেকটি ফিলিং স্টেশন রয়েছে মিলেনিয়াম, সেখানে তারা যেটা বলছিলেন যে গত রাত থেকে তারা 45,500 লিটার তারা অকটেন তারা সরবরাহ করেছিলেন রাত থেকে 9টা পর্যন্ত, এর মধ্যেই একেবারে শেষ হয়ে গেছে। সাধারণ মানুষের মধ্যে একটি গুজব তৈরি হয়েছে যে এই হয়তো তেলের আবারও সেই আগের মতো সংকট দেখা দিচ্ছে, যার কারণে গভীর রাত থেকে সকাল পর্যন্ত আমরা বিভিন্ন এই যে উপজেলায় যে 2টি ফিলিং স্টেশন, বিশেষ করে মিলেনিয়াম ফিলিং স্টেশনে আমরা রাত থেকে সকাল পর্যন্ত একটা ভিড় আমরা দেখতে পেরেছিলাম। এবং অনেক মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা সকালে 10টার পর থেকে কিন্তু তেল না নিয়ে তাদের ফিরে গেছে। অর্থাৎ এই উপজেলায় এই মুহূর্তে পরিস্থিতি যদি বলি, 2টো ফিলিং স্টেশনের মধ্যে 2টো ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ রয়েছে এবং 2টোতেই কোনো রকম পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না এবং ফাঁকা পড়ে আছে। এর একটি কারণ যেটা আমরা জানতে পেরেছি, মূলত এই ইসলাম ফিলিং স্টেশন 3 দিন যাবত তারা তেল সরবরাহ করতে পারছেন তাদের রেশনিং পদ্ধতি অনুযায়ী। আজকে তাদের তেল আসার কথা। অন্যদিকে মিলেনিয়াম ফিলিং স্টেশন তারা যেটা বলছেন যে শনিবার দিন তাদের স্টেশনটি বন্ধ ছিল, সেই কারণে একটি গুজব ছড়িয়ে পড়ে যে হয়তো তেলের একটা সংকট তৈরি হতে পারে। অর্থাৎ পরবর্তী থেকে তারা যে 450 লিটার তেল 4,500 লিটার তেল যে তারা এনেছেন, সেটি কিন্তু হুমড়ি খেয়ে সাধারণ বিভিন্ন ইউনিয়ন থেকে যারা মোটরসাইকেল চালিয়ে বা ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে যারা এসেছিলেন তারা কিন্তু রাতের মধ্যে সকাল 9টার মধ্যে সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ এই তেল নিয়ে যে গুজব প্রতিরোধে যে একটা ব্যবস্থা বা একটা প্রচারণা করা বা এটি সরবরাহ স্বাভাবিক হবে, এই প্রচারণাটা কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে কিংবা যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারছি না। এবং 2টো পাম্পের কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানাচ্ছেন যে আজকে সন্ধ্যার পর মূলত 2টো পাম্পেই, বিশেষ করে ইসলাম এবং মিলেনিয়াম ফিলিং স্টেশনে তাদের 2টো পেট্রোল এবং অকটেনের গাড়ি আসবে এবং তারপরে তারা স্বাভাবিক করতে শুরু করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চালকরা বা পেট্রোল নেওয়ার জন্য আসছেন, তারা কিন্তু পুরোপুরি ঘুরে যাচ্ছেন। তার মানে অর্থাৎ শেষ কথা যেটা শোনা সেটা হলো যে একেবারে গুজবের কারণে একেবারে একরকম তেল শূন্য হয়ে পড়েছে এই ফুলবাড়িয়া উপজেলা, এখন পর্যন্ত এই অবস্থায় আছে। স্বর্ণা, জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইমতিয়াজ আহমেদ। দীর্ঘ 12 বছর স্থবির থাকার পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। 800 একর জায়গায় 4,100 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে এই শিল্পাঞ্চল। 18 মাসের মধ্যে ইকোনমিক জোনে প্রথম কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে 30টি চীনা প্রতিষ্ঠান। আর ইকোনমিক জোনে চীনা বিনিয়োগের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে সরকার। হোসেন জিয়াদের প্রতিবেদন।
চট্টগ্রামে কর্ণফুলী নদী ও টানেলের নিকটে প্রায় ৮০০ একর জায়গায় যাত্রা শুরু করল ইকোনমিক জোন। প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে ২০৩১ সালের মধ্যে এটি পুরোপুরি চালু হবে। এরই মধ্যে ৩০টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ২০১৪ সালে সমঝোতা চুক্তির প্রায় ১২ বছর পর চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে চীনা ইকোনমিক জোনের চেয়ারম্যান জানান, টেক্সটাইল, পোশাক, আইটি, হাইটেক পণ্য, ব্যাটারি ও গৃহস্থালী পণ্য সহ বেশ কিছু খাতে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে এখানে। রাষ্ট্রদূত জানালেন, এই ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। আগামী ১৮ মাসের মধ্যে এই ইকোনমিক জোনে প্রথম কারখানা স্থাপন হবে ও উৎপাদন শুরু হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়ন ও বিনিয়োগের পাশাপাশি চীন এখন বাংলাদেশের কৌশলগত অংশীদার। এখানে বিনিয়োগের সব ধরনের নিরাপত্তা ও নীতিগত সহায়তা নিশ্চিত করবে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, ২০৩৪ সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির কোনো বিকল্প নেই। দেশের শেয়ার বাজারও নতুন করে পুনর্গঠন হচ্ছে দাবি করে মন্ত্রী শেয়ার বাজারে চীনা বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য এখনো মুখিয়ে আছে বলেও জানান তিনি। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ভয়াবহ দুর্যোগে বন্ধ হওয়ার পর আজ থেকে আবারও এইচএসসি পরীক্ষায় বসলেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলার পরীক্ষার রুটিন অনুযায়ী শুরু হয় পরীক্ষা শুরু হয় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরাও। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে শুরু হবে এখনও না জানায় উৎকণ্ঠায় রয়েছেন পরীক্ষার্থীরা। শোয়েব রহমানের প্রতিবেদন। 18 দিন পর আবারও প্রাণের উচ্ছ্বাস চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে। প্রাকৃতিক দুর্যোগের বাধা কাটিয়ে শিক্ষার্থীরা ফিরেছেন পরীক্ষার টেবিলে। সকাল 10টার আগ থেকেই পরীক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কেন্দ্রগুলো। টানা ভারী বর্ষণে গেল ৮ জুলাই পরীক্ষা স্থগিত হয় এই বোর্ডে। পরে 11 জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়। টানা বর্ষণ অব্যাহত থাকায় শঙ্কা দেখা দেয় পরের পরীক্ষাগুলো নিয়েও। অবশেষে 16 জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার পরীক্ষা। এর 10 দিন পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষা নেওয়া শুরু হলো। এমন হবে কোয়েশ্চেন প্যাটার্ন, এটা নিয়ে একটা চিন্তা আছে। বন্যার পরিস্থিতির কারণে যে মাঝখানে গ্যাপ রেখেছে সেটা ঠিক আমাদের ভালোই করেছে। পরীক্ষা শুরু হয়েছে, অনেক আনন্দ লাগতেছে, একটা তেজ চলে আসছে গায়ের মধ্যে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকেই কয়েকটি পরীক্ষায় অংশ নিতে পারেননি, যদিও সরকারের পক্ষ থেকে তাদেরকেও পরীক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। সময়সূচি দিয়ে দ্রুতই স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার দাবি জানিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আইসিটি আর অ্যাকাউন্টিং এ গ্যাপ দিবে নাকি ওটা নিয়ে একটু আইসিটি এবং আমাদের হিসাব বিজ্ঞান এগুলোর আগে যদি একটু গ্যাপ দিয়ে নেয় তাহলে প্রস্তুতিটা ভালো হতো। পরবর্তী রুটিন যেভাবে দিবে আমরা সিরিয়াল মেনটেন করে যে পরীক্ষা দিব এবং স্বাভাবিকভাবে সুস্থভাবে দেওয়ার চেষ্টা করব। এদিকে প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা স্থগিত হওয়ায় শঙ্কা ছিল অভিভাবকদের মাঝেও। তবে আবারও পরীক্ষা শুরু হওয়ায় স্বস্তি দেখা দিয়েছে তাদের মাঝেও। যেন পরীক্ষাটা সুস্থভাবে ভালোভাবে হয় ওটা আশা করতেছি। মাঝখান দিয়ে গ্যাপ হওয়ার কারণে তাদের মনোযোগটা নষ্ট হয়ে গেছিল। আবার পরীক্ষা হওয়াতে ইনশাআল্লাহ সবাই আবার আমরা খুব খুশি। ওরা যত তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবে ওরা অ্যাডমিশনের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এবার 283টি কলেজের 99,668 জন পরীক্ষার্থী 114টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখানো হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে আলোচনাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ, আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাবেন এবং নিম্নচাপ নিয়ে কি পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস জানাবেন। সন্ধ্যা ধীরে ধীরে সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠছে। আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হওয়ার পাশাপাশি গভীর সমুদ্রে যে ট্রলারগুলো রয়েছে সেগুলো উপকূলের কাছাকাছি চলে আসছে। যদিও বা আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল থেকেই নানাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে বিষয়টি জানতে পেরেছি কক্সবাজারে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। পাশাপাশি দেশের আরও 4 সমুদ্র বন্দরে এই সতর্কতা সংকেত রয়েছে। যে বিষয়টি জানতে পেরেছি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সেটি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে
হচ্ছে, যার কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারে প্রচণ্ড গতিতে হাওয়া বয়ে যাচ্ছে, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং একটু দূরে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের যে ঢেউ রয়েছে সেগুলো কিন্তু একটার পর একটা তীর আছড়ে পড়ছে, এবং যে ঢেউর গর্জন সেটি কিন্তু অনেকটা বেশি বোঝা যাচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং সকাল থেকে দেখেছি কক্সবাজারের যে ফিশারি ঘাট রয়েছে, ফিশারি ঘাটে আমরা দেখতে পেয়েছি একে একে ট্রলারগুলো ফিরে এসেছে, এবং অনেক ট্রলার ও জেলেদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন তাদেরকে একেবারে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এবং এই মাসের প্রায় 27 দিনের মধ্যে প্রায় 17 দিনেই বৈরী আবহাওয়া ছিল। বৈরী আবহাওয়াতে জেলেদের নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে কক্সবাজারে যেহেতু সমুদ্রকে ঘিরে জীবন জীবিকা, সেক্ষেত্রে অনেক মানুষই জীবিকা নির্বাহ করে, সেক্ষেত্রে তারা এই বৈরী আবহাওয়া এবং সতর্কতা সংকেত উঠলে তারা নানাভাবে দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং নানা চিন্তার মধ্যে থাকেন। সেক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া রয়েছে যেহেতু, সেক্ষেত্রে কক্সবাজারে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটিও আবহাওয়া অধিদপ্তর থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে। এবং 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে, এবং গতকাল থেকে এই সতর্কতা সংকেত ছিল। এবং বঙ্গোপসাগরে অবস্থানরত যে লঘুচাপটি দেখিয়ে যেতে বলা হয়েছে, লঘুচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে, যার প্রভাব কিন্তু কিছুটা পড়তে শুরু করেছে কক্সবাজারে, এবং সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠছে। এবং পাশাপাশি সমুদ্র সৈকতে যে পর্যটকরা আসছেন তাদেরকে নানাভাবে সচেতন করা হচ্ছে, যেহেতু সমুদ্রে নামাটাও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে পর্যটকদেরও লাইফগার্ডদের পক্ষ থেকে নানাভাবে সতর্ক এবং সচেতন করা হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি। সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠছে ধীরে ধীরে। স্বর্ণা, এ ছিল সর্বশেষ। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। রাজধানীর সড়ক মহাসড়কে মোটর বাইকে আফটার মার্কেট এক্সস্ট লাগিয়ে উচ্চ শব্দের প্রতিযোগিতা এখন পৌঁছেছে উদ্বেগজনক মাত্রায়। এতে তীব্র শব্দ দূষণের সাথে ওলটপালট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই শব্দ সন্ত্রাস রুখতে মোটরযান আইনের কঠোর প্রয়োগ ও অভিযান জোরদার করেছে ডিএমপি। তবে ক্ষতিকর এক্সস্ট বিক্রির লাগাম টানার পরামর্শ বিশেষজ্ঞদের। আতিক মেজবা লগ্নের প্রতিবেদনে বিস্তারিত। বিকট শব্দ সাথে বেপরোয়া গতির উন্মাদনা, দিন কিংবা রাত রাজধানীর সড়ক যেন এক একটা মরণফাঁদ। বাড়তি শব্দ, তথাকথিত স্টাইল আর সস্তা আনন্দের এই সংস্কৃতি দিনরাত কেড়ে নিচ্ছে মানুষের নাগরিক স্বস্তি। সাধারণ একটা মোটরবাইক কিভাবে হয়ে উঠছে এমন শব্দ সন্ত্রাসী? রহস্য লুকিয়ে আছে সাইলেন্সার বদলে ফেলা এই নিষিদ্ধ আফটার মার্কেট এক্সস্টে। শখের নামে এই যন্ত্রাংশটি আসলেই ডেকে আনছে মৃত্যু ঝুঁকি, যার প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু, বয়স্ক, হৃদরোগী ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। সড়ক ও জনপথে বিকট শব্দ তুলে দাবিয়ে বেড়ানো এই বাইকারদের রুখতে কঠোর অবস্থানের কথা জানালো পুলিশ। প্রায় 13,000-এর মতো মামলা হয়েছে, 13,500, এবং প্রায় 2 কোটি টাকা জরিমানা কিন্তু আদায় করা সম্ভব হয়েছে। এবং যারা রিপিটেড অফেন্ডার তাদের সেই যানবাহনটি জব্দ করা হয়। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জিনিসগুলো যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় যে নিজের চলাচলটা শুধু নয় অন্যের কথাও ভাবতে হবে, তাহলে জিনিসটা বোধহয় অঙ্কুরে বিনষ্ট হবে। এবং আইনের প্রয়োগ তারপরেও যেটা পুলিশের দিক থেকে করা সেটা আমরা করব। তথ্য বলছে গেল এপ্রিলে শব্দ দূষণের দায়ে মামলা হয়েছিল 3,335টি। মে মাসে তা বেড়ে দাঁড়ায় 3,881-তে, আর জুন মাসে মামলার সংখ্যা 1 লাখে পৌঁছায় 6,200-তে। সব মিলিয়ে জরিমানার অঙ্ক ধরা হয়েছে 1,87,00,000 টাকারও বেশি। প্রশ্ন হলো, যে এক্সস্ট লাগিয়ে এই শব্দ দূষণ, সেগুলো কোথায়, কিভাবে লাগাচ্ছে? রাজধানীর মিরপুর, বংশাল কিংবা পল্লবীর বেশ কিছু দোকানেই চলে এই কার্যক্রম। মিরপুর বাইকপট্টিতে ঢুকতেই ক্যামেরা দেখে অস্বস্তি বিক্রেতাদের। এই যে আফটার মার্কেট যে এক্সস্টগুলো এখানে আপনার আছে, এটা কি বৈধতা আছে? জানি না তো। এখন যদি কাস্টমারের চাহিদা থাকে সেই ক্ষেত্রে কিছু করার নেই, আমাদের তো একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে, তাই না? যারা ইনপুট করে আমরা তাদের সাথে যোগাযোগ করেন, তারা যদি ইনপুট না করে আমরা কি বুঝতে পারি? বিক্রেতারা না জানলেও 2025 সালে সংশোধিত সড়ক পরিবহন আইনের 6 নম্বর ধারাতে আছে বিপণন ও বিক্রির নিষেধাজ্ঞা। আফটার মার্কেট এক্সস্টের অবাধ বিক্রি আর ব্যবহার বন্ধ না হলে শব্দ দূষণ কমানো কঠিন বলছেন সংশ্লিষ্টরা। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025-এ এখানে আমদানিকারক, উৎপাদক, বিক্রেতা সহ ব্যবহারকারী সবাইকে আইনের আওতায় আনার বিধি যুক্ত করা হয়েছে। তো আগে যেটা ছিল না,
এখন কিন্তু 2025-এ আপনি সবাইকে আইনের আওতায় আনতে পারবেন এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের ভিন্ন ভিন্ন জরিমানার প্রভিন্স রয়েছে, কারণ সবাই সচেতন হলেই এই শব্দ দূষণটা কমবে। ক্ষণিকের আনন্দ আর তথাকথিত স্টাইলের শখ যেন অন্যের ভোগান্তির কারণ না হয়, তাই শব্দ নয় দায়িত্বশীলতাই হোক তরুণ প্রজন্মের পরিচয়। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। ময়লার টেন্ডার, ফুটপাথ দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর পল্লবীতে যুবদল নেতা ইউসুফ খুন হয়েছেন, তবে মূল টার্গেট ছিল ডিশবাবু। সোমবার সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ডিশবাবুকে হত্যার জন্য 25 লাখ টাকা চুক্তিতে 4 জন শুটারকে ভাড়া করে সিএনজি হাফিজ। হত্যার পরিকল্পনা অনুযায়ী আগেই পল্লবীতে থাকা ডিশবাবুর অফিস ও ব্যক্তিকে শনাক্ত করে শুটার গ্রুপ। ঘটনার দিন কিলিং মিশনে অংশ নেয়া একজন জনতার হাতে আটকের পর তদন্তে নামে ডিবি। শুক্রবার রাতে কাফরুলে কয়েকজন অস্ত্রধারীর গুলিতে যুবদল কর্মীসহ 3 জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়ার পর ইউসুফের মৃত্যু হয়। এই ঘটনায় 4 শুটার সহ 8 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। ঘটনায় অংশ নিয়েছিল মোট 11 জন। ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, সেটি এটার সঙ্গে জড়িত। আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা, হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজি তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এই হত্যাকাণ্ড। কিশোরগঞ্জের ভৈরব বাজারের নামকরণ নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষের কারণে ভৈরব রেল স্টেশনে আটকা পড়েছে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী ট্রেন। সোমবার সকাল 10টার দিকে উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের মিরাটচর আকবরনগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি 2 পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এরই জেরে সোমবার সকালে 2 গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মিরাটচর গ্রামের মাসুদ মিয়া সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। পরে গুরুতর আহত মাসুদ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ হিসেবে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নিকেলিনের নেতৃত্বে 6 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। এক ভিডিও বার্তায় মোদি জানান, গঠিত টাস্ক ফোর্স পরীক্ষা পদ্ধতির উন্নতিতে সম্ভাব্য করণীয় সম্পর্কে রিপোর্ট পেশ করবে এবং এর ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলোর স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার। এছাড়াও প্রশ্ন ফাঁস রোধে সংসদে কঠোর বিধান সহ একটি নতুন আইন পাশের প্রতিশ্রুতিও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। গেল শনিবার ককরোচ জনতা পার্টি সিজেপির 36 দিনের আন্দোলনের মুখে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে 3 দফার বাকি 2 দফাও মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয় মোদী সরকার। এরপরই যন্তর মন্তরের কর্মসূচি প্রত্যাহার করে রাজপথ ছাড়ে সিজেপির সমর্থকরা। সিজেপিকে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে রোববার এক ভিডিও বার্তা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় শিক্ষা ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ হিসেবে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে 6 সদস্যের টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন তিনি। विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। এছাড়াও কঠোর আইনের বিধান রেখে সংসদে প্রশ্ন ফাঁস রোধে নতুন আইন প্রণয়নের প্রতিশ্রুতিও দেন মোদী। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं।
তবে মোদী সরকারকে কটাক্ষ করতে ভোলেনি বিরোধী দল কংগ্রেস। নতুন গঠিত টাস্কফোর্স শিক্ষা খাতের সংস্কার অপেক্ষা মোদীর ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করবে বলে অভিযোগ দলটির। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ পেলেট গান ও টিয়ারশেল ছোড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার আহ্বানও জানান রাহুল গান্ধী। এদিকে শিক্ষার্থী আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদীকে নিয়ে করা আপত্তিকর পোস্ট সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে পোস্ট সরানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও মোদীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের অভিযোগে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের কয়েকটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। নতুন করে স্পোর্টস 2025-26-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্মি স্টেডিয়ামে রয়েছেন মাহফুজ আহমেদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজ, জানাবেন সমাপনী অনুষ্ঠানে আজকে কি কি ইভেন্ট রয়েছে আর প্রধানমন্ত্রী কখন যোগ দেবেন? উজ্জ্বল, যেমনটি আপনি জানেন, নতুন করে স্পোর্টসের আজ জাতীয় পর্যায়ের সমাপনী দিবস। সেই দীর্ঘ 2 মে থেকে যে চলমান 2.5 মাসের যে বিশাল কর্মযজ্ঞ, সেটির কিন্তু আজ শেষ হতে যাচ্ছে। এই মুহূর্তে চলছে ছেলেদের ফুটবলের ফাইনাল, যেখানে লড়ছে সিলেট এবং ময়মনসিংহ। এখন পর্যন্ত গোলশূন্য ড্র রয়েছে। এরপরে কিন্তু মেয়েদের ফুটবল রয়েছে, যেটি কিন্তু বেলা, আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন, বিকাল 4টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছাবেন এবং তিনি দলটির খেলার দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন, যেখানে কিন্তু আসলে মেয়েদের খেলা থাকবে। এরপরে রয়েছে সবথেকে আকর্ষণীয় যে ইভেন্ট স্পোর্টসের মধ্যে 100 মিটার স্প্রিন্টের দৌড়, সেখানেও তিনি থাকবেন। আমরা যদি নতুন করে স্পোর্টস নিয়ে জানাতে চাই, নতুন করে ইভেন্টটা দীর্ঘ 2 দশক পর গত বছর আবার শুরু হয়েছে। তবে স্পোর্টস ইভেন্টটি চালু হয়েছে এবারই প্রথমবার, যেটি কিন্তু আসলে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক 4 বছর আগে যখন লন্ডনে গিয়েছিলেন, তখন বর্তমান প্রধানমন্ত্রীর সাথে তার আলাপ হয়েছিল এবং স্পোর্টসেও বাংলাদেশের যে তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার সেই জায়গাটা থেকে কিন্তু এই ইভেন্টটি চালু করা এবং সেটি সফলভাবে দীর্ঘ 2-2.5 মাস চালু হওয়ার পর আজ কিন্তু পর্দা নামতে যাচ্ছে, যেখানে প্রায় 10টি অঞ্চলে ভাগ হয়ে প্রায় 1,70,000-এর মতো শিক্ষার্থী, ফুটবলার, ক্রিকেটার, বিভিন্ন ইভেন্টের ক্রীড়াবিদরা যুক্ত হয়েছিলেন, যাদেরকে কিন্তু জাতীয় পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হবে, জাতীয় পর্যায়ে যারা বিজয় হবে, তাদেরকে বিকেএসপির বিভিন্ন ডিসিপ্লিনে নিয়ে সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রণালয়ের ইচ্ছা আছে তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা। যেমনটি আসলে গতদিন জানিয়েছিলেন আমিনুল হক, যে এখান থেকে আসলে অলিম্পিকের প্রস্তুতিটা সারতে চায় বাংলাদেশ। আমরা যদি আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, 2 মে সিলেটের আন্তর্জাতিক সিলেটের যে জাতীয় স্টেডিয়াম রয়েছে, সেখান থেকে কিন্তু এই উদ্বোধনটি হয়েছিল এবং সেই জায়গা থেকে এখন ধীরে ধীরে এই গুটি গুটি পায়ে কিন্তু এই ইভেন্টটি শেষ হয়ে যাচ্ছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসেছেন, খেলা দেখছেন এবং দর্শকদের যে আনাগোনা বাড়ছে, নিশ্চয়ই এই আনন্দ উপলক্ষ আরও বাড়বে যখন বিকাল 4টার দিকে প্রধানমন্ত্রী নিজে মাঠে আসবেন। এই ক্রীড়া অনুরাগী, এই যে ক্ষুদে শিশু, তাদের সাথে কথা বলবেন, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। এই ইভেন্ট আরও সফলভাবে বাংলাদেশকে আরও সাহায্য করবে, সেটিই নিশ্চয়ই কামনা। উজ্জ্বল, এই ছিল আমার কাছ থেকে আর্মি স্টেডিয়াম থেকে সবশেষ। নতুন করে স্পোর্টসের খবর জানাচ্ছিলেন মাহফুজ আহমেদ। এবার থাকছে টাইগারদের খবর। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ থেকে সম্মান নিয়ে ফেরার তাগিদ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশারের। ইনজুরির কারণে একাধিক তারকা না থাকায় হতাশ হলেও অজিদের বিপক্ষে লড়াই করার বার্তা তার। সেই সঙ্গে স্বীকার করলেন পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার না থাকার কথাও। জুবায়ের আহমেদের প্রতিবেদন। টেস্ট ক্রিকেটে 26 বছর পরে এসেও অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের চাওয়া কেবলই সম্মান। বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথাতেই যেন স্পষ্ট, প্যাট কামিন্সদের বিপক্ষে কিছুটা নড়বড়ে হয়ে তাসমান সাগর পারে যাচ্ছে বাংলাদেশ। ভুল কিনা বলতে, বিকজ স্ক্যানার তারা কিছু পাননি, তারা তো আসলে। সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ সবটাই নাহিদ রানাময়। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম অস্ট্রেলিয়া সিরিজে নেই ইনজুরির কারণে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর দায় না চাপিয়ে নাহিদের ইনজুরিকে দুর্ভাগ্যই বলছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। আনফরচুনেটলি এখানে যে লেগে আছে, এই লাগাটা তো অস্ট্রেলিয়াও লাগতে পারতো, কারণ আপনি ফ্যাক্ট ইজ ইউ অল নো ইউ প্লেড ইউ সিন এনাফ ক্রিকেট অ্যান্ড এনাফ ক্রিকেটার্স। আপনি একজন ফাস্ট বোলারের যতই চেষ্টা করেন ইনজুরি মুক্ত রাখার, ফাস্ট বোলার আপনি যদি ফাস্ট বোলার হিস্ট্রি দেখেন, ইজ ডিফিকাল্ট। আপনি মিনিমাইজ করতে পারেন, বাট ফাস্ট বোলার বোলিং করবে, ইনজুরি হবে না, এটা আসলে
যতই আপনি চেষ্টা করেন ইটস ডিফিকাল্ট, বাট আমরা কিন্তু অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায় তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক আমাদের সবার জন্য। লম্বা সময় পর জাতীয় দলে এসেছেন সৌম্য সরকার। টপ অর্ডারে 5 বাঁহাতির ভিড়ে সৌম্য সরকার যেন বিসিবির সবেধন নীলমণি। প্রধান নির্বাচক স্বীকার করে নিয়েছেন একজন ডানহাতি ওপেনারের অভাবের কথা। যখন আমরা সৌম্যকে পিক করি আমাদের মাথায় ছিল আমাদের টু মেনি লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে একসাথে, আমরা উই অলমোস্ট হ্যাভ 5 লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ইন টপ নাও। এবং আমরা যদি সে তানজিদ তামিম এবং সাদমানকে ওপেন করে তারপরে কিন্তু আমরা 4 জন পরপর লেফট হ্যান্ডি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে, এটা আসলে আইডিয়াল না। অস্ট্রেলিয়ার শক্তিশালী লাইন আপের বিরুদ্ধে বাংলাদেশ কিছুটা জোড়াতালের দল। সংকট মেনে নিয়েই বিসিবি নির্বাচকরা চোখ রাখছেন ভবিষ্যতের দিকে। আমরা তাদেরকে নিয়ে কাজ করছি, আমাদের সিরিজগুলি হবে হাই পারফরমেন্স এ টিম, তারপরে বলে সিরিজগুলি আমরা আশা করছি যে এই উইদিন এ ইয়ার আমরা হয়তো ওরকম রাইট হ্যান্ডি ব্যাটসম্যান একজনকে প্রস্তুত করতে পারবো ইন ওপেনিং স্লট, যেটা আমাদের খুব ভীষণ দরকার। জিম্বাবুয়ে সিরিজে বাজে ফলাফলের পর অস্ট্রেলিয়া সিরিজটা বাংলাদেশের জন্য অ্যাসিড টেস্ট। 23 বছর পর অজি ভূমিতে বাংলাদেশ লড়াই করবে, এতটুকুই আশা নির্বাচকদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এর মধ্যে দিয়ে শেষ করছে এখন দুপুর। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।